এয়ার অ্যাম্বুলেন্স জটিলতায় পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পরই জানা যাবে দিনক্ষণ। আরোগ্য কামনায় দেশজুড়ে প্রার্থনা। রাষ্ট্রের খেদমত করার জন্য এই প্রাণপ্রিয় নেত্রীকে আবার আমাদের মাঝে ফিরে আনো। আমাদের 18 কোটি মানুষের মাতৃসমতুল্য, আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি। অভ্যুত্থানে হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরী সরকারের লক্ষ্য, বললেন প্রেস সচিব। শেখ হাসিনার বিষয়ে এখনো সাড়া মেলেনি দিল্লির, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রাম, খুলনা সহ কয়েক জেলায় ছুটির দিনে নেওয়া হলো মাধ্যমিকের স্থগিত বার্ষিক পরীক্ষা। শিক্ষক আন্দোলনের ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ ব্যবস্থা। আন্দোলন করেছি আমাদের দাবি আদায়ের লক্ষ্যে, দাবি না, এটা আমাদের অধিকার এবং পাওনা। আমি একদম বলবো ন্যায্য পাওনা। তাদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয় এজন্য আমরা আমাদের বন্ধের দিনও আমরা কার্যকর রাখতে চেষ্টা করেছি। ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে একই পরিবারের 3 সদস্য সহ 4 জনের। হবিগঞ্জে বেইলি ব্রিজের পাটাতন ভেঙে 2 উপজেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ। রাজশাহীতে মাত্র 1.5 লাখ টাকায় প্রাচীন রাজবাড়ি নিলামে বিক্রি। নিদর্শনটি ভেঙে ফেলায় ইতিহাসবিদদের ক্ষোভ, কাজ বন্ধ রাখার নির্দেশ প্রশাসনের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুগ্ধতা ছড়ালো প্রজাপতি মেলা। ভিড় জমান নানা বয়সী মানুষ, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন। শারীরিক পরিস্থিতি ঠিক থাকলে রবিবার লন্ডন নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। বিকল্প ব্যবস্থা থেকে শনিবার ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে কাতার সরকার। বিএনপি মহাসচিব জানিয়েছেন, হঠাৎ করে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির অবনতি হওয়া লন্ডন যাত্রা পেছানো হয়েছে। আর রবিবার যাত্রার নতুন সূচি নির্ধারণ হলেও তা নির্ভর করবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। এদিকে সকালে দেশে ফিরেই শাশুড়ি খালেদা জিয়ার শয্যার পাশে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। অংশ নেন মেডিকেল বোর্ডের বৈঠকে। শেখ হাসিনা সরকারের পতনের পর দ্বিতীয় দফায় দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি থাকলেও এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে যাত্রা করেন জুবাইদা রহমান। কঠোর নিষেধাজ্ঞা থাকায় রাস্তায় ভিড় করেননি দলীয় নেতাকর্মীরা। এ সময় জুবাইদা রহমানের চোখে মুখে ছিল খালেদা জিয়ার জন্য উদ্বেগ, উৎকণ্ঠা। কারণ কথা ছিল দেশে নেমেই শাশুড়িকে নিয়ে ফের লন্ডনে যাত্রা করবেন তিনি। কিন্তু হঠাৎ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সব ভেস্তে যায়। 12:15 হাসপাতালে পৌঁছেই খালেদা জিয়ার কাছে যান তিনি। শয্যা পাশে কয়েক ঘন্টা অবস্থান করে অংশ নেন মেডিকেল বোর্ডের মিটিংয়ে। পরীক্ষা নিরীক্ষা করেন সব স্বাস্থ্যগত রিপোর্ট। বিকেলে আবার নিজের মায়ের সাথে দেখা করতে ধানমন্ডিও যান তিনি। এর আগে বিএনপি মহাসচিব জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ অবনতি হয় খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির। যান্ত্রিক ত্রুটি থাকায় বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনও গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে। এদিকে সকাল থেকেই বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের আনাগোনা ছিল হাসপাতালের সামনে। এতদিন তাদের প্রিয় নেত্রীর চিকিৎসা নিয়ে উৎকণ্ঠা থাকলেও জুবাইদা রহমানের আগমনে তা কেটে গেছে বলেও জানান নেতাকর্মীরা। তার আশাতে ম্যাডামও তার সুস্থতা আরও বৃদ্ধি পাবে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যেও স্বস্তি ফিরে আসবে আরও দ্বিগুণ গুণে। তিনি কখনোই জনগণের ওপর কোনো অত্যাচার করে নাই। মানুষের প্রতি তার যে একটা ভালোবাসা, সেটা একদম লিগ্যালি। দেশপ্রেমিক আছেন, খুব ভালো লোক আছে, আমরা দোয়া করি আরও ভালো হোক। আগামীকাল বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার কথা রয়েছে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর দোয়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন মন্দির, গির্জা ও প্যাগোডায় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেছেন স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষ। এ সময় বিএনপি চেয়ারপারসনের দ্রুত সুস্থতা কামনা করেন নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুড়িগ্রাম শহরের সদরপাড়া জামে মসজিদে বাদ জুমা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় রুহুল কবির রিজভী বলেন, মায়ের অসুস্থতা সহ সকল বিষয় বিবেচনা করে উপযুক্ত সময়ে দেশে আসবেন তারেক রহমান। এদেশের গণমানুষের নেতা তারেক রহমান আজকে তার মায়ের এই গুরুতর অসুস্থতা এবং সবকিছু বিবেচনা করে, মানুষের সবকিছু বিবেচনা করে এই সিদ্ধান্ত তো তার, তিনি ঠিক উপযুক্ত সময়ে যখন আসা মনে করবেন ঠিক সেই সময় তিনি আসবেন। জুমার নামাজ শেষে সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার, মসজিদ সহ নগরীর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করেন বিএনপির নেতাকর্মীরা। বরিশাল শহরের বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাতে অংশ নেন দলের নেতাকর্মী সহ মুসল্লিরা। খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের সেবা করতে পারেন, সেজন্য সৃষ্টিকর্তার দরবারে দোয়া করেন তারা। বেগম খালেদা জিয়ার জন্য তথা সারা বাংলাদেশের জনগণ তার সুস্থতা কামনার জন্য দোয়া করছে। নির্বাচনের প্রাককালে ওনার খুব প্রয়োজন ছিল, ওনার সুস্বাস্থ্য কামনা করি, উনি দীর্ঘায়িত হোক, রোগ মুক্তি হোক, তার জন্য দোয়া করা হয়েছে। আল্লাহ জানি তাড়াতাড়ি তাকে সুস্থতা দান করে এবং আমাদের মাঝে ফিরিয়ে দেয়, সে যেন আবার আমাদের মাঝে এসে আবার দেশ পরিচালনা করতে পারে। রাজশাহী শহরের বিভিন্ন মসজিদে দোয়ায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসন দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা জানান নেতাকর্মীরা। রংপুর, খুলনা, চট্টগ্রাম ও ময়মনসিংহেও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়েছে। এছাড়া ঠাকুরগাঁও, সুনামগঞ্জ, জামালপুর, রাজবাড়ী সহ দেশ জুড়েই মসজিদে মসজিদে দোয়া করা হয় খালেদা জিয়ার সুস্থতা কামনায়। এছাড়া বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দেশের বিভিন্ন মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষ তাদের সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠি পর্যালোচনা করছে ভারত। এছাড়া তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো তথ্য নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে বেগম খালেদা জিয়াকে আজ লন্ডন নেওয়া হচ্ছে না, জানান তৌহিদ হোসেন। তারেক সাহেব কখন আসবেন এ সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য নেই। বেগম জিয়াকে আজকে নেওয়া হচ্ছে না, আমি যেটুকু ঢাকা থেকে আজকে সকালে জানলাম যে আজকে নেওয়া হচ্ছে না, একটু টেকনিক্যাল প্রবলেম দেখা যাচ্ছে ওই এয়ারক্রাফটে, সেক্ষেত্রে হয়তো এক দিন দেরি হতে পারে। শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট না করাই ভালো। জুলাই আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যা করেছিল ফ্যাসিবাদী সরকার। হত্যাকারীদের দেশে ফিরিয়ে বিচার কার্যকর করাই এখন মূল লক্ষ্য। মাগুরায় কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, 15 ফেব্রুয়ারির মধ্যে সকল দলের অংশগ্রহণে দেশে সুষ্ঠু নির্বাচন হবে। এরই মধ্যে নির্বাচন কমিশন দলগুলোর সাথে আলোচনা সম্পন্ন করেছে। অবাধ ও শান্তি নির্বাচনের জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। হত্যাযজ্ঞের সাথে যারাই জড়িত ছিলেন, যাদের হাতে রক্ত আছে, তাদের প্রত্যেককে বাংলাদেশে আমরা ফিরিয়ে আনব। এটা আমাদের শহীদদের কাছে আমাদের দায়, আমাদের শপথ। যারা শহীদ হয়েছেন তারা আমাদেরকে বলছেন যে আমাদের বিচার, আমাদের এই হত্যার বিচারের কি হলো। তো এটা আমাদের তো দায়, এটা আমাদের করতেই হবে। দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিকের শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে নেওয়া হয়েছে। একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতেই কর্তৃপক্ষের এই আয়োজন। শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষার্থীদের সুবিধা ও সময়সূচি স্বাভাবিক রাখতেই ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেট, রাজশাহী, পাবনা সহ বিভিন্ন জেলায় কাল নেওয়া হবে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, তবুও সকাল সকাল ইউনিফর্ম পরে বিদ্যালয়ে হাজির শিক্ষার্থীরা।
মাধ্যমিকের শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ দেশের বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে। চট্টগ্রাম, খুলনা, হবিগঞ্জে সকাল 9টা থেকে শুরু হয় পরীক্ষা। তবে শিক্ষার্থীদের ক্ষোভ হুটহাট রুটিন পরিবর্তনের কারণে ছিল না প্রস্তুতি। রুটিনের অনেকটা পরিবর্তন হয়েছে। আমরা প্রস্তুতি নিয়েছিলাম রবি সোমবারের, কিন্তু সেই প্রস্তুতিটা ব্যাঘাত ঘটেছে, যার জন্য আমরা আজকের পরীক্ষার প্রস্তুতি একদমই নিতে পারিনি। প্রথম দিকে একটু সমস্যা হয়েছিল যখন বলেছিল যে শুক্র শনিবার পরীক্ষা হবে, শনিবার আর রবিবারের পরীক্ষাটা আসলে আমাদের গ্রুপ সাবজেক্ট ছিল, তার জন্য একটু আমাদের সমস্যা হয়েছিল। আমাদের পরীক্ষা আগে কিছুদিনের জন্য স্থগিত ছিল, এই জন্য আজকে শুক্রবার আমাদের পরীক্ষা হয়েছে। আর এটা আসলে একটা খারাপ হয়েছে, পরীক্ষার প্রিপারেশনে একটু সমস্যা হয়েছে, কারণ আমাদের রবিবারে হায়ার ম্যাথ পরীক্ষা দেওয়া হয়েছে। সে কারণে এখন ওই যে আগে যে বন্ধুগুলো দেওয়া হয়েছে না, সেই জন্য শনিবার এখন যে পরীক্ষা দেওয়া হয়েছে, সেই জন্য আমরা ঠিকমতো হায়ার ম্যাথের প্রিপারেশনটা নিতে পারছি না। ক্ষুব্ধ অভিভাবকরাও বলেন, বার্ষিক পরীক্ষার মধ্যে শিক্ষকদের এমন আন্দোলন অযৌক্তিক। ছাত্রছাত্রীদের জিম্মি করে আন্দোলনের জড়িতদের শাস্তিও দাবি করেন তারা। সারা আন্দোলন করছে ভালো কথা, মানে আন্দোলনের বিপক্ষে আমি না, কিন্তু আন্দোলন করার সময়টা এটা না, মানে এরা পরীক্ষা শেষ করে আন্দোলনটা করতো, তাইলে মানে অভিভাবকরা সাপোর্ট দিত। মানে সমস্যায় ভুগছি, কখন পরীক্ষা হবে কখন না হবে, আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম বিষয়টা নিয়ে। যাক, ওনাদের শুভবুদ্ধি উদয় হয়েছে, ওনারা 15 দিন পরীক্ষা নিতেছে, আশা করি পরীক্ষাটা হয়ে যাক, আমরা চাই পরীক্ষাটা হয়ে যাক। এরা কেন এই কাজটা করলো? শিক্ষকগুলো সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, এরা এই যে অসম্মানী কাজটা করছে, এদের কঠোর শাস্তি হওয়া উচিত, এদের বিচার হওয়া উচিত। এটা তো একটা অযৌক্তিক কাজ। পরীক্ষা তুমি টেস্ট পরীক্ষা, একটা ফাইনাল পরীক্ষা দিবে, এটা তুমি সেখানে আন্দোলন, এটা একটা পুঁজি করা, এটা একটা ট্যাগ নেওয়া যে এটা একটা প্রবলেম হবে, ওদের প্রবলেম হচ্ছে না। সারা বছর কোনো আন্দোলন নাই, পরীক্ষা যখন শুরু হয়ে গেছে হঠাৎ করে আন্দোলন শুরু হয়ে গেছে। ওনাদের বোঝা আছে যে পরীক্ষাটা শেষ হয়ে যাক, শেষ হওয়ার পর আমরা আন্দোলন করবো। এটা গণতান্ত্রিক রাষ্ট্র, ওনাদের আন্দোলন করতেই পারে, কিন্তু তাই বলে কোমলমতি ছাত্রদেরকে জিম্মি করে আন্দোলন করা, এটা মানে প্রহসনের নামান্তর। এটা ওনাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তি নেওয়া দরকার। এই অভিযোগ সাফ অস্বীকার করেন শিক্ষকরা। দাবি, যৌক্তিক কারণেই তাদের আন্দোলন। বলেন, ছাত্রছাত্রীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতেই ছুটির দিনগুলোয় পরীক্ষা নেওয়া হচ্ছে। আমরা অনিচ্ছাকৃতভাবেই এটাতে কর্মবিরতিতে গিয়েছিলাম। আমরা চাইনি যে তাদের অসুবিধা হোক, আন্তরিকভাবে এটা চাচ্ছিলাম না। তো আমরা চাচ্ছিলাম যে খুব দ্রুতই আমরা পরীক্ষাতে ফিরে আসি। শিক্ষার্থীকে কোনো অবস্থায় কখনো জিম্মি করিনি। শিক্ষার্থীদের আমাদের অন্তঃপান, শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক, এর তিনটা সমন্বয়ে চমৎকার শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। তা আমরা এর বাইরে কখনো যাইনি। আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য তো সেখানে আমরা দুদিন কর্মবিরতিতে ছিলাম। তো এই দুদিনের যে কর্মবিরতি ছিল সেটাকে আমরা আবার সামনে মানে যেন শিক্ষার্থীদের জন্য ক্ষতি না হয় সেজন্যই শুক্রবার দিন পরীক্ষাগুলো রাখা হয়েছে। আগামীকাল পাবনা, সিলেট, রাজশাহী সহ বিভিন্ন জেলায় নেওয়া হবে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ফরিদপুরে ভাঙায় বাসের ধাক্কায় একই পরিবারের 3 জন সহ প্রাণ হারিয়েছেন 4 জন, আরও 4 জন আহত। সকালে উপজেলার কৈডুবি রেল ক্রসিং এলাকায় দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ভাঙা থেকে যাত্রী নিয়ে পূর্ব সদর দিয়ে যাচ্ছিল অটোরিকশাটি। কৈডুবি পৌঁছলে কুয়াকাটা থেকে ঝিনাইদহগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলে প্রাণ হারান রিমু বেগম, তার শিশুপুত্র রাইহান ও মা নুরুন্নাহার বেগম। এছাড়া প্রাণ হারান অটোরিকশার অপর যাত্রী। আহত চালক সহ 3 যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও বাস জব্দ করে পুলিশ। অটোরে মারি দেশে বড় গাড়িতে রং সাইড দাইছে পরিবহনে মারি দেশে অটোরে। অটো শেষলাই নিয়ে এদিকে আইছে, আয়া মাইরা 4জন মানুষ মারা গেছে। এসে তাৎক্ষণিকভাবে আপনার উদ্ধার করি এবং যারা অসুস্থ তাদেরকে হাসপাতালে প্রেরণ করে চিকিৎসার ব্যবস্থা করি এবং দুর্ঘটনা কবলিত গাড়িটিকে এখান থেকে অপসারণের ব্যবস্থা করি। হবিগঞ্জের বানিয়াচংয়ে একটি বেইলি ব্রিজের কয়েকটি পাটাতন ভেঙে আটকা পড়েছে পাথরবাহী ট্রাক। এতে জেলা সদরের সাথে বানিয়াচং ও আজমেরীগঞ্জের সড়ক যোগাযোগ বন্ধ। সকালে উপজেলার রত্না এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পাথরবাহী ট্রাকটি ব্রিজ পেরোনোর সময় পাটাতন ভেঙে পড়ে। এতে সড়কের উভয় পাশে আটকা পড়ে শত শত যানবাহন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ থাকলেও মেরামত করা হয়নি। ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে এই দুর্ঘটনা। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সড়ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজটি মেরামত করে আজই যান চলাচলের জন্য খুলে দেওয়ার কাজ চলছে।
সাইনবোর্ড দেওয়া 15 টনের ঊর্ধ্বে কোনো গাড়ি উঠবে না, মানে এই ওভারলোড গাড়ি প্রায় 30 টনের মতন হবে, মানে এই গাড়ি উঠে সেরা এলাকার যে দুর্ভোগ শুরু যাওয়া। ভারী গাড়ি এই সেতু দিয়ে নেওয়া নিষেধ করা হয়েছে, তারপরে কেন এই ভারী এই ট্রাক নিয়ে কেন এই ড্রাইভাররা চলাফেরা করবে, আমি এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ফরিদপুরে একটি বহুতল ভবনের এক পাশ ধসে পড়েছে, তবে কেউ হতাহত হয়নি। ক্ষতিগ্রস্ত ভবনটির পাশে একটি বহুতল ভবনের পাইলিংয়ের কাজ চলছিল। দুপুরের দিকে শহরের নীলটুলি এলাকার মুজিব সড়কে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ভবনটিতে বেস্ট বাইয়ের শোরুম আছে। কর্মীরা জানান, তারা সকালে এসে ফ্লোরের টাইলসে ফাটল দেখতে পান। ফাটল ধীরে ধীরে বড় হতে থাকে, এক পর্যায়ে ধসে পড়ে ভবনের এক পাশ। ভবন মালিক জানান, পাইলিং কাজ সাবধানে করার জন্য পাশের মালিককে বারবার অনুরোধ করা হয়েছিল, কিন্তু তারা সেই অনুযায়ী কাজ করেননি, যার কারণে আজকের এই দুর্ঘটনায়। ঘটনার বিচার দাবি করেন তিনি। অভিযুক্ত সঞ্জয় সাহার সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সকাল থেকে ফাটল বুঝতে পারতেছি, ফাটল বোঝার পরে আমরা কাউন্টারটা শুধু চাপাইতে পারি, তারপরে আসলে এক সাইডে ভেঙে যায়। রাতের অন্ধকারে এই কাজটা কয়েকটা সন্ত্রাসী, এই সন্ত্রাসীগুলো রাতের অন্ধকারে আমার বিল্ডিংটা এসে ভাঙলো আর আমারই করলো। ঝিনাইদহের কালীগঞ্জে চিনি কলের মাঠ থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মোবারকগঞ্জ চিনি কলের মাঠ থেকে উদ্ধার করা হয় মরদেহটি। নিহতের নাম ওমর শেখ। পুলিশ জানায়, সকালে মাঠে ওমরের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহে ধারালো অস্ত্রের আঘাত ও গলায় রশি বাঁধা চিহ্ন ছিল। গতকাল বিকেলে নিজ বাড়ি থেকে নসিমন নিয়ে বের হন ওমর। ময়মনসিংহের তারাকান্দায় অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়েছে 14টি দোকান। ভোরে সদর বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাজারের একটি দোকান থেকে হঠাৎই আগুনের সূত্রপাত হয়। এরপর পার্শ্ববর্তী দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে পুড়ে ভস্মীভূত হয়ে যায় 14টি দোকানঘর। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। রাজশাহী নগরীতে প্রাচীন একটি রাজবাড়ি নিলামে বিক্রি করা হয়েছে মাত্র 1.5 লাখ টাকায়। কিনে নেয়ার পর ঐতিহাসিক এই রাজবাড়িটি ভেঙেও ফেলা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ইতিহাসবিদরা। তারা বলছেন, প্রত্নতাত্ত্বিক মূল্য যাচাই না করেই ঐতিহাসিক এই রাজবাড়িটি ভেঙে ফেলা উচিত হয়নি। জেলা প্রশাসন বলছে, এটি অর্পিত সম্পত্তি, তারপরও কাজ বন্ধ রাখতে আপাতত নির্দেশ দিয়ে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরকে করণীয় জানতে চিঠি দেওয়া হয়েছে। প্রাচীন এই বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়ার পরে এক নজর দেখতে এসেছেন এলাকাবাসী। রাজশাহী মহানগরীর সিপাহীপাড়া এলাকায় 15 কাঠার উপরে এই বাড়িটি বানিয়েছিলেন দীঘাপতিয়া রাজা হেমন্দ্র কুমার রায়ের ছেলে সন্দীপ কুমার রায়। আর জনশ্রুতি রয়েছে, মহারানী হেমন্ত কুমারী পুঠিয়া রাজবাড়ি থেকে রাজশাহী এলে এই বাড়িতেই থাকতেন। নাগলিঙ্গম ফুলের গাছটির পাশে প্রাচীন এই বাড়িটির কালের সাক্ষী হয়েছিল দীর্ঘ সময়। সম্প্রতি মাত্র 1.5 লাখ টাকায় নিলামে বিক্রির পর ভেঙে ফেলা হয়েছে সেই রাজবাড়িটি। একটা প্রাচীন নিদর্শন ছিল, এটা একটা ঐতিহ্য ছিল বাংলাদেশের। তো আমাদের অবশ্যই খারাপ লাগছে যে বিষয়টা দেখে। পুরোনো বাড়িগুলো যদি ভেঙে ফেলে, আমাদের রাজ্যের যে প্রজন্মগুলো আসছে, তারা রাজ্যের ইতিহাসটা কতটুকু বুঝতে পারবে। ইতিহাসবিদরা বলছেন, বাড়িটি সংস্কার করে সংরক্ষণের উদ্যোগ না করে এভাবে ভেঙে ফেলার মাধ্যমে একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হারিয়ে গেল। প্রশাসনের উচিত ছিল যে বাড়িটি সংস্কার করে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা। এইভাবে যদি রাজশাহী শহরের সমস্ত পুরাতন স্থাপনা এবং যে পুরাতন ভবন যেগুলি আছে সেগুলো যদি একে একে নষ্ট হয়ে যায়। 1772 সালে তখন রাজশাহী জেলা সৃষ্টি হয়েছিল, তার যে একটা ইতিহাস ঐতিহ্য সেটি কিন্তু ধীরে ধীরে মুছে যাবে। আমরা যেটা দেখতে পেলাম 5-6টা সুড়ঙ্গ দেখা যাচ্ছে ঘরের নিচে। তো
আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে করছি যে এটা আসলে ভেন্টিলেশনেরই একটা অংশ। জেলা প্রশাসন বলছে এটি একটি অর্পিত সম্পত্তি। তবে রাজবাড়ির বিষয়টি জানার পর তারা এখন কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে সরজমিনে আসার জন্য। আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে এই বিষয়টি ইতিমধ্যে মৌখিকভাবে জানিয়েছি। তারা এসে পরীক্ষা নিরীক্ষা করে যদি এই স্থানটির কোনো প্রত্নতাত্ত্বিক ভ্যালু থাকে তাহলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত যেভাবে এটাকে সংরক্ষণ করা যায় সেভাবে আমরা ব্যবস্থা নেব। রাজপরিবার চলে যাওয়ার পর এই বাড়িটি খালি পড়েছিল। স্বাধীনতার পর ভাষা সংগ্রামী মনোয়ারা রহমানকে বাড়িটি ইজারা দেয় সরকার। এই বাড়িতেই তিনি নারীদের কুটির শিল্প প্রতিষ্ঠান নামের একটি সংগঠন চালাতেন। 2009 সালে মনোয়ারা রহমান মারা যাওয়ার পর বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। ব্রাহ্মণবাড়িয়ায় 50 বছর ধরে গান গেয়ে সংসার চালাচ্ছে এক অন্ধ পরিবার। হঠাৎই বাধা আর হুমকির মুখে মঞ্চে ওঠাই বন্ধ হয়ে গিয়েছিল। টানা 6 দিন ভয় ও আতঙ্কে দিন কাটে পরিবারটির। অবশেষে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতাদের আশ্বাসে আবারও মুক্ত মঞ্চে গান গাওয়া শুরু করেন তারা। পাঁচ দশক ধরে গান গেয়ে চলত হেলাল মিয়ার পরিবার। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মুক্তমঞ্চে 9 ছেলে সন্তান নিয়ে প্রতিদিনই গান শোনাতেন পথচারীদের। 13 সদস্যের পরিবারের 9 জনই দৃষ্টি প্রতিবন্ধী। ছোটবেলায় সঙ্গীতের তালিম নেয়ার পর থেকেই হাটবাজারে গান গাইতেন হেলাল মিয়া। পরবর্তীতে সন্তানদেরও গান শেখান নিজেই। অন্ধ হওয়ায় ভিক্ষাবৃত্তি বেছে না নিয়ে গান গেয়েই রোজগার করে থাকেন। দীর্ঘদিন নির্ঝঞ্ঝাটভাবে গান গাইলেও কখনো বাধার সম্মুখীন হতে হয়নি। তবে গত 26 নভেম্বর হঠাৎই আসে নিষেধাজ্ঞা। বাউল শিল্পী আবুল সরকারের শাস্তির দাবিতে সেদিন মিছিল বের করে একটি পক্ষ। মুক্তমঞ্চে মিছিলটি পৌঁছালে কয়েকজন মিলে হেলাল ও তার পরিবারকে গান গাইতে বাধা দেন। কইছে যে গান আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর জাতীয় পার্টি হোক, কোনো পার্টি এই মাঠে গান চলবে না। যদি কোনো পার্টির গান এই মাঠে দেওয়া হবে না, আপনি 10 মিনিটের ভিতরে উঠতে জানি আনতে, নাইলে কোনো মিটি বাংসুর হইলে আমাকে বুঝতে পারবেন না। আমার মনের ভিতরে একটা বই হামাইছে, আমরা পাশে তো কেউ নাই। আজকে আল্লাহ যদি নয়ন খুলে দিত তাইলে আমরা কোনো বই বিক্রি থাকলো নইলে। এখন দর্শক আসিল, দর্শক বই ভাইয়া চলে গেছে। আমরা তো এটা স্যারের কোনো কাজ কর্ম করতে পারি না, আমাদের এটা কইরা চলে। কোন আপনারা এটি বাদ দেন, এটি বাদ দিয়ে বাড়ি বাড়ি গিয়ে হাত পাতেন, ভিক্ষা করেন। এরপর টানা 6 দিন ভয় আতঙ্কে আর মুক্তমঞ্চে যাওয়া হয়নি পরিবারটির। উপার্জনের পথ না থাকায় বিপাকে পড়েন। এরই মধ্যে বিষয়টি জানাজানি হলে হেলাল মিয়ার পরিবারের পাশে দাঁড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক নেতারা। চলতে পারে গান গায়ে তাকে ভিক্ষার মধ্যে আমরা যদি ধাক্কায় পারে, সারা বাংলাদেশে মানবতাবাদী যারা আছে তারা এদের পক্ষে আগে আসবে। আমরা প্রশাসন চেষ্টা করব তাদেরকে কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায়। আমরা চাই যে তারা সুস্থ থাকুক, ভালো থাকুক এবং আমাদের গান বাজনার মাধ্যমে যেন তারা সুন্দরভাবে জীবন নির্বাহ করতে পারে, সেই পরিবেশটা আমরা সৃষ্টি করতে পারি, সেজন্য আমরা বদ্ধপরিকর। প্রশাসনের আশ্বাসে সাহস সঞ্চয় করে আবারও মুক্তমঞ্চে গান গাওয়া শুরু করেছে পরিবারটি। বাংলাদেশ এই সাপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। পাবনায় সম্প্রতি পশুর প্রতি নির্মমতার প্রতিচ্ছবি দেখেছে দেশবাসী। এর বিপরীতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক তরুণ তৈরি করেছেন অনন্য দৃষ্টান্ত। মানুষ যেখানে বেওয়ারিশ কুকুর দেখলে পাশ কাটিয়ে চলে যায়, সেখানে জিএম রনি নামের এক যুবক প্রায় 30টি কুকুরকে প্রতিদিন 3 বেলা খাবার খাওয়ান। শুরুতে পরিবারের সমর্থন না থাকলেও এখন তারাই রনির সবচেয়ে বড় শক্তি।
পাবনায় সম্প্রতি কুকুরছানার সাথে নির্মমতার ঘটনায় হতবাক হয়ে পড়ে দেশের মানুষ। 8টা কুকুরছানাকে বস্তাবন্দি করে পানিতে চুবিয়ে হত্যা করা হয়। অভিযুক্ত নারীকে গ্রেফতারও করে পুলিশ। সেই ঘটনার বিপরীত চিত্র দেখা যায় গোপালগঞ্জের কোটালীপাড়ায়। এ যেন নিষ্ঠুরতার মাঝে মানবিকতার নীরব শান্ত প্রতিবাদ। ঘাঘর বাজারে প্রতিদিন 3 বেলা খাবার নিয়ে 25 থেকে 30টি কুকুরের মাঝেই সময় কাটান জিএম রনি। পেশায় মোবাইল মেকানিক, কিন্তু হৃদয়ে জায়গা শুধু অবলা প্রাণীদের জন্য। করোনাকালীন লকডাউনে যখন বাজার হোটেল সব বন্ধ হয়ে যায়, খাদ্যের অভাবে জীবন মৃত্যুর লড়াইয়ে পড়ে কুকুরগুলো। ঠিক তখনই নিজের বাড়িতে রান্না করে খাবার পৌঁছে দিতে শুরু করেন রনি। প্রথম কয়েকটা দোকান থেকে একটা রুটি কিনে দেওয়া শুরু করলাম। এরপর থেকেই ভালো লাগা যে কিভাবে করা যায়। এরপর থেকে সংখ্যায় বাড়তে থাকে। আসলে এরপর থেকে আমি বাড়িতে ভাত রান্না করে নিয়ে আসার চেষ্টা করি, কারণ রুটি তো কিনে আসলে আমার তো স্বল্প ইনকামে আমি পারতেছিলাম না। আমি আগে ওদের খাওয়াই, তারপরে আমি নিজে খাই। আমি ওদের অভুক্ত রেখে আমি আসলে আমার খেতে পারি না। প্রথম দিকে পরিবারে কিছুটা আপত্তি থাকলেও এখন তারাই রনির সবচেয়ে বড় শক্তি। প্রতিদিন আলাদা করে কুকুরগুলোর জন্য ভাত রান্না করেন রনির স্ত্রী। স্বজনদের অনেকেই এখন যুক্ত হয়েছেন এই মানবিক কাজে। যত বেয়ারিশ কুকুর আছে সবগুলিরই সে সবসময় খাবার দেওয়ার চেষ্টা করে। তারপরে অসুস্থ থাকলে সেইগুলির চিকিৎসা দেওয়ার জন্য সে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে ওষুধ দেয়। আমরা প্রথমে উপহাস করছি, কিন্তু পরে কিন্তু দেখতেছি যে না, এটা তো অনেক ভালো কাজ। আমরা অনুপ্রাণিত হই যে ভাইয়ের কাছ থেকে কিছু শিখতে। মানুষের প্রতি ভালোবাসা যেমন মানবিকতা, তেমনি প্রাণীর প্রতিও ভালোবাসা সেই মানবতারই অবিচ্ছেদ্য অংশ। রনির উদ্যোগ হয়তো বদলে দিতে পারে অনেকের মনোভাব, বলছেন স্থানীয়রা। জারিন অর্নি, যমুনা নিউজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসেছিল প্রজাপতির মেলা। বর্ণিল এই আয়োজন মুগ্ধতা ছড়ায় দর্শনার্থীদের মাঝে। আয়োজকরা জানান, প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই প্রতি বছরই করা হয় এই আয়োজন। শীতের সকালে সবুজ ক্যাম্পাসে উৎসবের রং ছড়ায় হরেক রকম প্রজাপতি। বাহারি রঙের সমাহার মোহিত করে দর্শনার্থীদের। উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি, এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় 15তম প্রজাপতি মেলা। সকালে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রজাপতি আমাদের শিখিয়ে দিয়েছে যে প্রথমত যদি কোনো জিনিসের মূল্য থাকে, প্রজাপতি যদি তার মধ্যে পড়ে, তার প্রতি আমাদের মোরাল ডিউটি আছে তাদের প্রোটেক্ট করার। প্রজাপতি আমাদের শিখাচ্ছে যে আমরা যদি কোনো উন্নয়নে যাই, আমরা কীটনাশকের বিপরীতে এখন টেকসই উন্নয়নের কথা বলছি। তার মানে হচ্ছে আমরা নির্ভরশীল অন্যের উপর। প্রাণীবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে দিনব্যাপী এই মেলায় ভিড় জমান নানা বয়সী দর্শনার্থীরা। ছিল শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রজাপতির ছবি প্রদর্শন সহ নানা আয়োজন। অনেক ভালো লাগছে। প্রজাপতি মেলায় এসে আমার অনেক ভালো লাগছে। আমি প্রতি বছরই আমার বাবার সাথে প্রজাপতি মেলায় আসি। এখানে লাল, নীল, হলুদ, সবুজ অনেক রঙেরই প্রজাপতি পাওয়া যায়। ক্যাম্পাসে নতুন আসার সাথে সাথে এমন একটি প্রোগ্রাম আমাদের জন্য একটা অন্যরকম অনুভূতি। উদ্যোক্তারা জানান, প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই প্রতি বছরই করা হয় এই আয়োজন। মূলত প্রজাপতির ভূমিকাটা কি আমাদের প্রকৃতিতে এবং আমাদের যে বনাঞ্চল আছে তাতে, এটি আমরা তুলে ধরার চেষ্টা করেছি গত 15টি বছর। এবার প্রকৃতি সংরক্ষণের সার্বিক অবদানের জন্য বাটারফ্লাই অ্যাওয়ার্ড পেয়েছেন বন্যপ্রাণী বিশারদ ডক্টর আলী রেজা খান, আর বাটারফ্লাই ইয়ং এনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন যৌথভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার রাব্বি ও নূরে আফসারি। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার।